আচ্ছা ভাই প্লিজ কন্টিনিউ। আমি ভাই এই কথাটা বারবার বারবার মনে করা দিই, আবার একটু মনে করা দিই যে এখানে কথা বলাটা কিন্তু আপনাদের কারোর অধিকার না, এটা হচ্ছে আপনাদের একটা প্রিভিলেজ যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি। আপনারা ভাববেন না যে এখানে এসে কথা বলাটা আপনার জন্মগত অধিকার, এটা না। কারণ এটা রাষ্ট্র না, আপনার আপনার দেশ না, দেশের রাষ্ট্র ব্যবস্থা না। রাষ্ট্রের কাছে গিয়ে আপনি আপনার বাক স্বাধীনতা চাবেন, কিন্তু আমাদের লাইভে আপনাদের কোনো অধিকার নাই। যেটা আছে, আমরা যদি আপনাদেরকে কথা বলতে দেই, সেই প্রিভিলেজটা দেই, তাহলে আপনি কথা বলবেন এবং ভদ্রভাবে কথা বলবেন। যেভাবে আমরা আলোচনাটা চালাবো সেভাবে আলোচনাটা চালাবেন। যদি আপনার মনে হয় যে আমরা আপনাকে কথা বলতে দিচ্ছি না বা আপনার সাথে খারাপ ব্যবহার করছি, তাহলে আপনি আপনার লাইভ করে সেখানে আমাদের যথেষ্ট পরিমাণ গালিগালাজ করতে পারেন, তাতে আমাদের বিন্দুমাত্র কোনো আপত্তি নাই। দূরে গিয়ে করবেন, আমাদের কাছে আসবেন না। এইদিকে আর আসার প্রয়োজন নেই আপনার। আপনার প্রোফাইল আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার, আমরা দেখতেও যাবো না ওইখানে। তো আমি যে জিনিসটা একটু দেখাই দিই, যে ইসলামে কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় যে যাচাই বাছাই করাটা, সেটা আমি একটু দেখাই দিই তাহলে, সুযোগটা যখন পাওয়া গেল। এটা হচ্ছে ইলমে কালাম থেকে দেখাচ্ছেন কি ইলমে কালামের চর্চা নিষেধ। হ্যাঁ, কালাম শাস্ত্র চর্চা নিষেধ। কালাম শাস্ত্র আসলে দর্শন শাস্ত্র থেকেই তো সমস্ত জ্ঞান বিজ্ঞানের সমস্ত শাখা প্রশাখা তো তৈরি হয়েছে আসলে দর্শন শাস্ত্র থেকে। দর্শন শাস্ত্রটা ইসলামে কঠিন ভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। মানে কি একটা অবস্থা দেখেন। মানে আচ্ছা, আমি এই যে এইখান থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে যে গ্রন্থটা থেকে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের অনুবাদ করা আপনাদের যে ইমাম আবু হানিফা যে একটা বিখ্যাত গ্রন্থ আল ফিকুল আকবর, এই গ্রন্থটা, এটা ইসলামের মৌলিক বিশ্বাস, এটার অনুবাদ করেছেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, আসুন্নাহ পাবলিকেশন। এটার 148 নম্বর পৃষ্ঠার 4 নম্বর এই যে প্যারাটাতে যেটাতে বলা আছে, সেটাতে বলা আছে ইলমুল আকিদা বনাম ইলমুল কালাম। মানে ইলম মানে হচ্ছে জ্ঞান, আকিদা মানে হচ্ছে বিশ্বাস, ইলমুল কালাম, কালাম মানে হচ্ছে এই যে যুক্তি বা দর্শন বা এই ধরনের জিনিস আর কি, জ্ঞান বা দর্শন এই টাইপের আর কি। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বই ইসলামের ইতিহাসে। এই আল ফিকুল আকবর হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। ইসলামের মৌলিক আকিদা কি সেটা এই বইটা থেকে জানা যায়। তো এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে এখানে দেখেন, গায়েবী বিষয়ে দার্শনিক বিতর্ক কঠিনভাবে অপছন্দ করতেন। গায়েবী বিষয় ওহির উপর নির্ভর করে এবং ওহির নির্দেশনাকে মেনে নেয় মুমিনের মুক্তির পথ। ইমাম আবু হানিফা সহচরগণ ইলমুল কালামাত শিক্ষা করতে ঘোরতর আপত্তি করেছেন। দর্শন ভিত্তিক বিভ্রান্ত মতবাদগুলো যখন কুফা, বসরা ইত্যাদি প্রচার শুরু হয়, গ্রিক পারস্যিক দর্শন ভিত্তিক কাদরিয়া, জাবারিয়া, জাহমিয়া ইত্যাদি মতবাদ দ্বিতীয় হিজরি শতকের থেকে জন্ম নেয়, তখন ইমাম আবু হানিফা এবং ইসলামের যারা সবচেয়ে বড় প্রখ্যাত ব্যক্তিরা ছিল, এই পুরো চ্যাপ্টারটা আপনারা পড়ে দেখতে পারেন, আমি আপনাদেরকে হালকা করে দেখাচ্ছি। যেটা হচ্ছে ইলমুল কালাম চর্চা থেকে তার অনুসারীদেরকে নিষেধ করেছেন, মানে কঠিন ভাবে নিষেধ করেছেন। এখানে অনেকগুলো রেফারেন্স দেওয়া আছে যে ইসলামে এটা হচ্ছে হারাম। মানে মানে দর্শন চর্চা, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করা, যুক্তিবিদ্যা, এগুলো হচ্ছে ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। এটা হচ্ছে মূল আকিদা গ্রন্থে কথা বলা আছে। কালামের জ্ঞানী হলো, এখানে বলা হচ্ছে কালামের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, মানে দর্শনের জ্ঞানী হলো প্রকৃত অজ্ঞতা, আর কালাম বা দর্শন সম্পর্কে অজ্ঞতাই হলো প্রকৃত জ্ঞান। ইলমুল কালামে সুখ্যাতির অর্থ জিন্দিক বা অবিশ্বাসী ধর্মত্যাগী বলা হবে। মানে আপনি যদি দর্শন শাস্ত্রে সুখ্যাতি অর্জন করেন তখন আপনাকে ধর্মত্যাগী বলা হবে, আপনি নাস্তিক হয়ে যাবেন। তারপরে এখানে আরো বলা আছে যে ব্যক্তি ইলমু কালাম শিক্ষা করবে সে জিন্দিকে পরিণত হবে, মানে আপনি কাফের হয়ে যাবেন, ধর্মত্যাগী হয়ে যাবেন, মুরতাদ হয়ে যাবেন। এখানে অনেকগুলো রেফারেন্স আছে। আরেকটা হাদিস দেখাই, হাদিসেও এই জিনিসটা বলা আছে। যেমন আবু দাউদ শরীফের 164 নম্বর হাদিসে বলা আছে, হযরত আলী বলেছেন, ধর্মের মাপকাঠি যদি রায়ের মানুষের মনে গড়া অভিমত ও বিবেক বিবেচনার উপর নির্ভরশীল হতো, তাহলে মোজার উপরিভাগের চেয়ে তলার দিক মাসা করা অধিক যুক্তিসঙ্গত হতো। মানে বলা হচ্ছে মানুষের মন গড়া অভিমত বা বিচার বিবেচনা, বিবেক বিবেচনা, এগুলা থেকে অনেক হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ধর্মের শিক্ষা। ধর্মটা কি আঁকড়ে ধরতে হবে, ওগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। এই যে জ্ঞান ভিত্তিক যে সমস্ত স্কুল আছে, যেমন বিজ্ঞান, দর্শন, এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি করা যাবে না। ধর্মকে সবার উপরে স্থান দিতে হবে। অমিত ভাই। অবশ্যই আসিফ ভাই। আর আপনি আমাদের গেস্ট উনি চলে গেছেন, আপনি যেমনি শুরু করেছেন উনি চলে গেছেন। না আবার এসছে বোধহয়, আবার এসছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এসছেন হ্যাঁ হ্যাঁ সাদাম ভাই শুনলেন? নেটওয়ার্ক সমস্যা হয়েছিল, আমি চলে যাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি ভুলে গেছি, আপনি জানি আপনার নেটওয়ার্কের সমস্যা হয়েছিল, আমি ভুলে গেছি বলা। বলুন, আপনি শুনেছেন, আলোচনাটা শুনেছেন? সাদ্দাম ভাই, ও সাদ্দাম ভাই, আমি কি শুনছি না নাকি, না উনি কথা বলছেন না? না, ওনার কথা শোনা যেতেছে না অমিত ভাই। সাদ্দাম ভাই ভিডিওটা বন্ধ করে দিলে বোধহয় শোনা যেত বেটার। হ্যাঁ এবার বলেন তো। জি সরি, আমার ভিডিওটা অন হয়ে গিয়েছিল, সরি। তো আমি যদি চলে যেতাম তাহলে তো আসতাম না, তাই না?
আচ্ছা ঠিক আছে, না আমি সেটা বলিনি, আপনি দেখুন আমার বক্তব্যটা খুবই স্পষ্ট। দেখুন আমি আমি আমার বক্তব্য খুবই স্পষ্ট, সেটা হচ্ছে আমি বিজ্ঞানের, আপনার যেভাবে আমাকে বিজ্ঞানের বিপক্ষে ঠেলে দিচ্ছেন যে বিজ্ঞানের বিপক্ষে, এমনটা নয়। আমার কথা হচ্ছে বিজ্ঞানের যতটুকু প্রাপ্য আমরা ততটুকু অবশ্যই দিব। আমরা এটা বাড়াবাড়িত্ব করার প্রয়োজন নেই, এটাই আমাকে দিতে হবে, এটাই আমি নিব, ব্যাপারটা এমন নয়। এটাই করতে হবে, কারণ হচ্ছে এটাই সত্যি জানার একমাত্র টুল, কিন্তু হচ্ছে এটা একমাত্র টুল সত্যি জানার। আমি বলি না যে আপনি আচ্ছা সাদ্দাম সাহেব, আপনাকে একটা প্রশ্ন করি, যে ধরেন দুজন ব্যক্তি, একজন খুবই কনফিডেন্টলি একটা দাবি করছে, আরেকজন তার দাবির পক্ষে খুব বেশি কনফিডেন্ট না। এই দুইজন কনফিডেন্স লেভেল যদি আপনি হিসাব করেন, তাহলে এক নম্বর প্রথম ব্যক্তি তার কনফিডেন্স লেভেল হাই 100%, দ্বিতীয় ব্যক্তির কনফিডেন্স লেভেল 100% না, 95% বা 90%। কিন্তু দ্বিতীয় ব্যক্তির কাছে যথেষ্ট পরিমাণ তথ্য প্রমাণ আছে, প্রথম ব্যক্তির কাছে বিন্দু মাত্র কোনো তথ্য প্রমাণ নাই। এইরকম পরিস্থিতিতে আপনি কোন, এই দুজন ব্যক্তির ভিতর থেকে কোন ব্যক্তির কথাটাকে গুরুত্বপূর্ণ মনে করবেন? যে প্রশ্নটা করছেন না, প্রত্যেকে তার প্রাপ্য অনুযায়ী তার গুরুত্ব পাবে, তার প্রাপ্য অনুযায়ী সে গুরুত্ব পাবে। কিন্তু আপনি যেভাবে কোশ্চেন করছেন যে দুই এর দুয়ার মানে হ্যাঁ না অ্যান্সার নিয়ে আসেন, এটা আসলে হ্যাঁ না অ্যান্সারের না, বুঝছেন? এটা আমি তো আপনাকে অন্য কিছু উদাহরণ দিই। আমি আপনাকে এই যে এই ঘটনাটার বেলায় শুধুমাত্র হ্যাঁ নাই উত্তর হয়। আমি কিন্তু আসিফ ভাই হ্যাঁ না, এটা উত্তর দিতে মনে হতে পারে, আমার কাছে এমন। আচ্ছা আবুল ফজল ভাই, আপনি উত্তর দেন তো ভাই, দেখেন তো আপনার কাছে কি মনে হয়। হতে পারে, তাই না? আবুল ফজল ভাই, হ্যাঁ ভাই, মানে কনফিডেন্স লেভেলের উপর তো আসলে আমি কোনটা তাকে মনে করবো এটা ডিপেন্ড করবে না। আমি তো দেখবো কার কাছে বেশি তথ্য প্রমাণ আছে, কার প্রিভিয়াস রেকর্ড ভালো, কার ওয়ে অফ মানে ওয়ার্কিং ওয়ার্কস, ওয়ে অফ অপারেটিং ওয়ার্কস, আমি শুধু সেটা দেখবো। তার কনফিডেন্স লেভেল তো আমার কাছে গুরুত্বপূর্ণ না। কনফিডেন্স লেভেল দিয়ে কি কিছু যায় আসে আবুল ফজল ভাই? না আসিফ ভাই, আমার কাছে তো আসে যায় না। অমিত ভাই? হ্যাঁ, কনফিডেন্স লেভেলের উপরে কিছু যায় আসে না। আমি এটাই দেখবো কোনটা ওয়েল সাপোর্টেড বাই ডেটা বা এভিডেন্স। তাহলে এক মানে ছক্কু মোল্লা যে পানি পড়া দেয়, যে পীর সাহেব পানি পড়া দেয়, সে যদি 200% কনফিডেন্ট থাকে তার পানি পড়ার উপরে, এবং একজন ডাক্তার যদি প্যারাসিটামল দেয়, সে যদি 50% কনফিডেন্ট থাকে তার প্যারাসিটামলের উপরে, আমাদের তো প্যারাসিটামলটা কি গুরুত্বপূর্ণ মনে করতে হবে, তাই না? অন্তত পক্ষে এটা পেছনে কিছু আমাদের কাছে এভিডেন্স আছে, পানি পড়ার পক্ষে তো বিন্দুমাত্র এভিডেন্স নাই, তাই না ভাই? অবশ্যই আসিফ ভাই। মানে উনি কিভাবে যে 100% গ্যারান্টি দিচ্ছে না, বা বিজ্ঞান তো 100% গ্যারান্টি দিচ্ছে না, এটা বিজ্ঞানের একটা সীমাবদ্ধতা, এই কথাটা বললেন। মানে আমি মানে লাইভে শুনতে মানে ঠাস করে চেয়ার থেকে পড়ে যাচ্ছিলাম। এই রকমের কথা একজন মানুষ কিভাবে বলতে পারে ভাই? আপনি বারবার এটা আমি জানি কেন পেঁচাচ্ছেন, এখানে বক্তব্য স্পষ্ট। আপনি যে আপনার কথা থেকে আসি, আপনার 98% যেটা বললেন না, 98% এর একটা সম্ভবত আছে বিজ্ঞানের, হ্যাঁ? তো তাকে 98%ই দেন না, তাকে 100% কেন দিচ্ছেন আপনি? যার 9% দেন, সত্য জানা, সত্যি উপনীত হওয়ার, সেটা দেন না। আপনি কেন পেঁচাচ্ছেন ভাই? এটাকে আমি কারণ এই 98% এর প্রত্যেকটা পার্সেন্টেজের সপক্ষে মানে এগেইনস্টে এভিডেন্স আছে, আর যে 200% গ্যারান্টি দিচ্ছে তার 1% এভিডেন্স নাই ভাই। সেই এভিডেন্স যেটা আনতে সেটা তো পরবর্তীতে আবার চেঞ্জ হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে তো, আপডেট হচ্ছে। আমি যদি এখন এটাই মেনে নিলাম, কিন্তু পরে এটা চেঞ্জ হচ্ছে, তাহলে আমি কি এখন ভুলেছিলাম না? এবার বলেন। সাদ্দাম ভাই, আপনি যদি রাদারফোর্ডকে বা ডাল্টনকে নবী ভাইবে থাকেন, সেটা তো আপনার প্রবলেম। রাদারফোর্ড বা ডাল্টন কখনো তো নিজেকে বলেন নাই যে আমাদের যে পরমাণু নিয়ে আমরা তথ্য দিয়ে যাচ্ছি এইটাই আলটিমেট ট্রুথ, এরপরে আর কোনো ট্রুথ আসতে পারে না। আবুল ফজল ভাই, এই যুক্তিটা তো যে ষান্ডার মলম যে বিক্রি করে সেও দিতে পারে, যে বিজ্ঞান তো আজকে এক কথা বলবে, কালকে আরেক কথা বলবে। বিজ্ঞানের কোথার দরকার আছে? তার থেকে আমার ষান্ডার মলম মাখেন, আমার ষান্ডার মলম মাখলে আপনার একদম সব রোগ ভালো হয়ে যাবে। আমি কিন্তু ভাই কথার নড়চড় নাই, দেখেন আমার কথার কোনো নড়চড় হবে না। বিজ্ঞান যাই আবিষ্কার করুক না কেন, আমার কথার কোনো নড়চড় হবে না, আমি আমার কথাতে ইয়া থাকবো। আপনি মরে গেলেও আমি আপনি মরে গেলেও আপনি মাঝখানে কারণ করতেছেন। ওই ষান্ডার মলম মেখে আপনার সারা শরীরে গদগদে ঘা হয়ে গেলেও আমি আমার কথা থেকে কিন্তু সরবো না, যে এটা কথা এক কথা, মুসলমানের এক জবান ভাই, যেটা বলছে সেটাই। কিন্তু বিজ্ঞান দেখা দেবে আজকে প্যারাসিটামল দিবে, কালকে বলবে না 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 প্যারাসিটামল না, আরেকটা ওষুধ চেঞ্জ করে দাও, ওকে ইবোপ্রোফেন দাও, ওকে তারা পেইন কিলার দাও একটা, এরকম নানা ওষুধ দিয়ে এক্সপেরিমেন্ট করবে আপনাকে। দেখেন আপনার ডাক্তার কত বদমাইশ, দেখেন ওরা চেঞ্জ করতেছে। কিন্তু মুসলমানের এক জবান ষান্ডার তেল, এটা কিন্তু পাল্টাবে না, এক তেলে সব অসুখ সেরে যাবে। এক্স্যাক্টলি। ওই অমিত ভাই তো অনেকগুলো ওষুধ কিভাবে চেঞ্জ করে মানে অমিত রাজলের উদাহরণটা দিলেন, এটা খুব চমৎকার উদাহরণ ছিল। অমিত ভাই, আপনি যদি এই বিষয়ে একটু বলেন। কি একটা মানে এই যে মানে ষান্ডার মলম যারা মাখবে তাকে আপনি ভাই কি করে বোঝাবেন যে
কিভাবে বোঝাবেন যে এই জিনিসটা এই তার কনফিডেন্স লেভেল যতই থাকুক না কেন, এটা তো ভাই ব্যাক বাই এভিডেন্স না তো ভাই, তাই না? এক্স্যাক্টলি ট্রিকটাররা তো এটাই করে, সেটা তো পরবর্তীতে চেঞ্জ হচ্ছে। আমার কথা আপনি যেটা দিচ্ছেন সেটা পরবর্তীতে চেঞ্জ হচ্ছে। ঠান্ডার মলমালা তো চেঞ্জ করছে না, ঠান্ডার মলমালা তো চেঞ্জ করছে না ভাই, কথা ঠান্ডার মলমালা ভাই ঠান্ডার মলমালা ব্যক্তি তো চেঞ্জ করছে না, কথা ডাক্তার অবশ্যই চেঞ্জ করছে, কিন্তু আমাদের তো ডাক্তারকেই এখানে গুরুত্ব দিতে হবে, কারণ এটা তো ব্যাক বাই এভিডেন্স, আর ঠান্ডার মলমের তো কোনো এভিডেন্স নাই ভাই। দেখি সাদ্দাম ভাইয়ের কোনটা প্রেফারেন্স, প্যারাসিটামল নাকি ঠান্ডার মলম? দেখি সাদ্দাম ভাই। আমি ঠান্ডার মলমে নাই, ঠিক আছে, ঠান্ডার মলমে নেই তো কেন নেই? ঠান্ডার মলমে নেই কেন? ঠান্ডার মলমে নেই কেন আপনি? আমি ঠান্ডার মলমের প্রসঙ্গ আনি না, এটা আপনারা আছেন, কিন্তু আসিফ ভাই আপনাকে একটা প্রশ্ন করেছে, 100% নিশ্চয়তা দিচ্ছি না, কিন্তু আপনি এটাকে 100% আপনারা দিচ্ছেন। প্যারাসিটামল নিতে বলতেছেন, আমরা কোথায় দিচ্ছি? আমরা তো অ্যাকসেপ্ট করতেছি যে আমরা তো অ্যাকসেপ্ট করতেছি যে এটা 100% গ্যারান্টি নাই। কোথায় আমরা অ্যাকসেপ্ট করতেছি? আপনারা সেটাকে 100% দিচ্ছেন। ধর ভাই আমরা কোথায় 100%? ভাই আপনি তো স্ট্রমেন খালাসি করতেছেন, আপনি তো স্ট্রমেন খালাসি করতেছেন, আপনি আমাদের 100% দিচ্ছি না সেটা চালাচ্ছেন ভাই। যদি 100% ভাই আপনাকে মিউট করছি। ইনফ্যাক্ট আমি উদাহরণটা দেওয়ার সময় আমি যে উদাহরণটা দিলাম সেটারও 100% গ্যারান্টি নাই ভাই। আমরা কোথায় 100% গ্যারান্টি দিচ্ছি ভাই? কি পাগল নাকি লোক ভাই? আমি তো এখন মানে বেকুব হয়ে গেলাম। আমি উদাহরণটা তৈরি করলাম, উদাহরণটা তৈরি করলাম, সেই উদাহরণের ভিতরেও ডাক্তার কিন্তু 100% গ্যারান্টি দিচ্ছে না। এমনকি ওনাকে বোঝাবার জন্য যে উদাহরণটা আমি ব্যবহার করেছি সেখানেও কিন্তু আমি 100% বলি নাই। উনি বলতেছে আমি নাকি আমরা নাকি 100% গ্যারান্টি দিচ্ছি। কোথায় ভাই? কি এগুলো কি ভাই? আশ্চর্য ভাই, আপনি বলেন ওইটা হলে আপনি একমাত্র মেনে নেবেন। দেখুন ব্যাপারটা আমরা বলেছি ব্যাক বাই এভিডেন্স। আমি আপনাকে একটা কথা বলতে একটা অবস্থা ভাই, আসিফ ভাই সেই কথাটা দিয়ে শুরু করেছিল। শুনুন আপনি শুনছেন না, আপনি আপনার জায়গায় থাকবেন, আমি আমার জায়গায় থাকবো। তো এইটা কারণটা কি বলেন? আপনি কেন যে আপনার জায়গায় থাকবেন, ঠিক আছে, আপনি যে জায়গায় আপনি থাকবেন। শুনুন দাঁড়ান, আমার কথা কি শুনতে পাচ্ছেন না একবারেই সাদ্দাম ভাই? হ্যাঁ বলেন ভাই বলেন। হ্যাঁ শুনুন, আপনি এই যে আপনি যে একটা কথা বললেন না যে আমরা আমার জায়গা দিয়ে থাকবো, আপনি আপনার জায়গা দিয়ে থাকবেন, কেন বলুন তো? কারণ আপনি না আমাদের কথাটা শুনছেন না। এই যে একটা প্রথমত দেখুন, শুনছেন না ভাই, আপনার কথা আমি শুনেছি এবং আপনার কথা শুনেই আসিফ ভাই আপনার কথা শুনেই এখানে এসেছিল। আসিফ ভাই আপনার কথা শুনেছিল এবং সেই কথাটা শুনেই এখানে এসেছিল, ঠিক আছে? আমি এখানে তো না হয় আমি আপনার সাথে তর্ক করছিলাম, হয়তো আমি মনোযোগ দিইনি, কিন্তু আসিফ ভাই বাইরে থেকে শুনে তারপর এসেছিল। সুতরাং আসিফ ভাই অবশ্যই আপনার কথা শুনেছে, ঠিক আছে? আমাদের তিনজনের মধ্যে কেউ না কেউ আপনার কথা মনোযোগ সহকারে অবশ্যই শুনেছে, কিন্তু আপনি শুনছেন না। তার প্রথম প্রমাণটা কি? আমরা বলিনি কোথাও, ইভেন উদাহরণের সময়ও আমরা একবারও বলিনি যে একজন ডাক্তার 100% গ্যারান্টি দিচ্ছে। এই কথাটা প্রথমত আমরা বলিনি, কিন্তু আপনি সেই কথাটা তুলে আনলেন, ঠিক আছে? এইবারে আরেকটা কথা বলছেন যে এই যে আপনি একটা প্রশ্ন করলেন না, আপনারা বলছেন যে ওটা মেনে নিচ্ছেন, ওটা 100% নয়, তাও মেনে নিচ্ছেন, 100% নয় মানে নিচ্ছেন। এই কথা নিয়ে আমরা প্রথমেই আসিফ ভাই বলছিলেন যে ইট ইজ ওয়েল সাপোর্টেড বাই ডেটা। আপনাকে সেই প্রশ্নটাই করলো যে একটা ঠান্ডার মলম আর একটা হচ্ছে প্যারাসিটামল 50% গ্যারান্টি দিচ্ছে, ঠান্ডার মলম 200% গ্যারান্টি দিচ্ছে, শুধু 100% 200% গ্যারান্টি দিচ্ছে। আপনার কাছে হোয়াট ইজ দ্য ড্রাগ অফ চয়েস? কোনটা আপনি চয়েস করছেন? আপনার বাচ্চাদের জন্য, আপনার মা বোনের জন্য কোনটা আপনি চয়েস করবেন? আপনি প্যারাসিটামলটাকে চয়েস করবেন, কারণ সেখানে যে ডেটাটা আছে, সেই ডেটাটা যে তথ্যটা আছে 50%টা ওয়েল সাপোর্টেড বাই ডেটা। আমাদের কাছে কথা এটাই যে আপনি 50% কনফিডেন্ট হন, 100% কনফিডেন্ট হন, হোয়াট এভার ইট ইজ, ইট শুড বি well supported by evidence, it should be well supported by data, it should be well supported by some ধরুন একটা ক্লিনিক্যাল ট্রায়াল, কোন একটা কেস কন্ট্রোল স্টাডি। সেই কথা নিয়ে আমরা বলছি। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন যে এই সায়েন্সের কথা যেটা বলছেন, এই সায়েন্সটাকে আমরা এত গুরুত্ব দিচ্ছি কেন? কারণ এই সায়েন্সই হচ্ছে একমাত্র পথ। আসিফ ভাই যদিও বলেন ওয়ান অফ দা, আমি মনে করি এইটাই একমাত্র পথ নেচার কিভাবে কাজ করে সেটা জানার, এটাই একমাত্র পথ সত্যে উপনীত হওয়ার, এটাই একমাত্র পথ কোনো একটা সমস্যার গভীরে পৌঁছানোর এবং তাকে সমাধান করার। এইটা শুধুমাত্র আপনি বলতে পারেন যে আপনি কি বেশি গুরুত্ব দিচ্ছেন, না আমি বেশি গুরুত্ব দিচ্ছি না, আমার হাতে এইটাই একমাত্র পথ আছে। আপনি যদি দাঁড়ান, আপনার যদি মনে হয় যে আপনি একটা বেটার একটা সলিউশন আনবেন, আপনি আনুন, আমি সেই পথটা মেনে নেবো, ঠিক আছে? কিন্তু এখনো পর্যন্ত হিউম্যান হিস্ট্রিতে যত যা মেথড যা কিছু আছে তার মধ্যে এই সায়েন্টিফিক মেথডটাই সব থেকে রিলায়েবল একমাত্র পথ সত্যি উপনীত হয়, বুঝছেন? আচ্ছা অমিত ভাই, আমি তাহলে বিদায় নিচ্ছি ভাই, আপনার কথা বলেন। হ্যাঁ আসিফ ভাই, আমাদের কাছে সাদ্দাম ভাই আজকে লাস্ট গেস্ট, আমাদের প্রায় 4 ঘন্টা হয়ে গেছে। আমি আরেকটা কথা আপনাদেরকে বলতে, আমার এটা তর্ক করাই না। আসিফ ভাই বলেছেন যে উনি বডি দান করে দিয়েছেন, ওকে ফাইন, আমি আসিফ ভাইকে কংগ্রাচুলেশন জানাই। ওনার বডি দান করাতে হয়তোবা একজন কি দুজন ব্যক্তি উপকৃত হবে, হ্যাঁ, আর যাকে খবর দেওয়া হচ্ছে তার খবর দেওয়ার মাধ্যমে কিন্তু টোটাল ওয়ার্ল্ড উপকৃত হবে। বার্তা সংস্থান
Wow, wow. সাদ্দাম ভাই আসলে আপনি বলবেন না আমি বলবো করতেছেন আর তোমার খবর দেওয়ার মাধ্যমে আপনাকে বুদ্ধিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত ভাই। ভাই আপনি তো ভুল অ্যানালাইসিস করলেন জিনিসটা সাদ্দাম ভাই। এখানে বেশি লোক উপকৃত হবে কিন্তু আসিফ ভাই যে মানে পথটা দেখাইলো সেই পথে যদি বেশিরভাগ মানুষ হাঁটে সেই ক্ষেত্রে, যেমন ধরেন আসিফ ভাই, আমি একটু বলে দিই, আসিফ ভাই ধরেন বললো যে ওনার ফুসফুস, ওনার কিডনি, ওনার লিভার এবং ওনার তারপর মানে বাকি যে ওটা ফেলে দেওয়ার পর চোখের কর্নিয়া এগুলি সরাই ফেলার পর যে বাকি বডিটা থাকে সেইটা উনি দিয়ে দিবেন যাতে মেডিকেল স্টুডেন্টরা কাটাকাটি করে সেটা ডিসেকশন করে সার্জারির জন্য উপযোগী হতে পারে। এখন এটা আসিফ ভাই একা করলেন, একবার জাস্ট ভাবেন এরকম আসিফ ভাইয়ের কথা শুনে 100 জন, তাদের কথা শুনে 100 × 100 মানে এক্সপোনেনশিয়ালি রাইজ করলো বডি ডোনেটকারীর সংখ্যা। ইয়েস আবুল ফজল ভাই, আবুল ফজল ভাই একটা সেকেন্ড, মনে করেন আমি আমার মৃত্যুর সময় কিডনি দুটো আপনাকে দিয়ে গেলাম, আপনার কিডনি নষ্ট আপনাকে দিয়ে গেলাম, তো আপনার কিডনি কি নিয়ে আপনি সারা জীবন কিয়ামত পর্যন্ত বেশি থাকবেন নাকি আপনি মারা যাবেন? না, হ্যাঁ আমি মারা যাবো। মারা তো একসময় যাবেন নাকি? তখন কি ওই কিডনিটা ধরে নিলাম নষ্ট হয়ে গেল, তখন এটা কোথায় যাবে? হ্যাঁ কোথায় তখন যাবে? আবার ফেলে দিতে হবে এটা, তখন এটা তো আলটিমেটলি তো প্রকৃতিতে ফিরে যাবেই তো আলটিমেটলি। এক্স্যাক্টলি। কিন্তু যতক্ষণ কার্যক্ষম আছে আবুল ফজল ভাই, যতক্ষণ জিনিসটা কার্যক্ষম আছে, যতক্ষণ পর্যন্ত সচল আছে, ততক্ষণ পর্যন্ত তো সেটাকে কাজে লাগাতে হবে। বিকল হয়ে গেলে তখন সেটাকে প্রকৃতিতে মানে মাটিতে পুঁতে ফেলা বা যেখানে কিছু করা যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা সচল আছে ততক্ষণ তো সেটাকে কাজে লাগাতে হবে। সচল জিনিসটাকে যদি আপনি মনে করেন প্রকৃতিকে মানে আপনার এত বুদ্ধি, আপনারা ভাই আপনি সান্ডার তেল মাখা বুদ্ধি, আপনি করলেন কি সচল জিনিসটা কি আবার দিয়ে দিলেন মাটির নিচে। হ্যাঁ, তাহলে কি হলো, ওইটা আলটিমেটলি যাইতোই মাটিতে, আলটিমেটলি আপনার পেটে হয়েও যাইতো, আপনার মানে আপনাকে প্রতিস্থাপন করা হলো, আলটিমেটলি এখানে যাইতো। কিন্তু যাওয়ার আগে সে আপনাকে সার্ভিস দিয়ে গেল জিনিসটা। একটা মোবাইল ফোন যতক্ষণ পর্যন্ত সচল আছে ততক্ষণ পর্যন্ত আমরা তো সেটাকে কাজে লাগাবো। তারপরে এটা যদি একেবারে মানে মাদারবোর্ড জ্বলা যায় তখন তো আমরা সেটাকে রিসাইক্লিং এর জন্য দিয়ে দিব। কিন্তু আমি যদি সচল ফোনটাকে রিসাইক্লিং এর জন্য দিয়ে দিই, এটা তো ভাই এটা শুধুমাত্র সান্ডার তেল মাথায় মাখলে এইরকম বুদ্ধি গজাতে পারে ভাই। আমি ভাই আমি যেটা বলতেছিলাম ভাইকে সাদ্দাম ভাই, আসলে ওইভাবে বহু লোক আকৃষ্ট হলে হবে কি, তাহলে মানে বডি ডিসেকশনের জন্য যারা সার্জারি প্র্যাকটিস করবে তাদের বডির অভাব হবে না, তারা আরো বেটার সার্জন হতে পারবে। প্লাস ওই যে আরো লোকে মানে যদি উৎসাহী হয় তখন আপনারও ধরেন কোন আত্মীয়ের মানে কিডনি প্রয়োজন, কিডনির অভাব হবে না। এখন যেমন কিডনি পাওয়া যায় না ভাই, এত দাম, তখন কিন্তু কিডনির অভাব হবে না। তো আলটিমেটলি আসিফ ভাই যেটা বলতেছে এটা কিন্তু আরো অন্যান্য মানুষকে উৎসাহিত করবে এবং এই যে অর্গানের অপ্রতুলতা এইটা কাইটে যাবে। এবং তারপরে যে আসিফ ভাই আরো বেটার একটা পয়েন্ট বললো যে যখন ওইটাও হাত থাকবে না তখন তো সেটা মাটিতে ফিরিয়ে দিবেনি, আপনি প্রকৃতিতে সেটা ফিরিয়ে দিবেনি, তো আপনারটাও থাকলো, লোকেরও উপকার হলো। কিন্তু একটা সচল অর্গান আপনি যদি মাটিতে দিয়ে দেন জাস্ট ওয়েস্ট হচ্ছে। এইটা ছিল কথা। ওকে, থ্যাংক ইউ ভাই। আমার কাছে মনে হয় না যে আপনার যখন এটা মেডিকেলে এটাকে যখন প্রসেস করা হবে, তারপরে এটা ন্যাচারালি যেভাবে মানে প্রাকৃতিক ভাবে যেটা প্রতিদার যেভাবে হওয়ার কথা এটা হতে পারে বলে আমার মনে হয় না। অ্যাটলিস্ট মানে আমি যদি আবুল ফজল ভাইকে দিয়ে দিই তাহলে সেটা সে কিয়ামত পর্যন্ত নিয়ে বসে থাকবে কিডনিটা। মানে আপনি বলছেন ট্রান্সপ্লান্ট কাজ করে না? না আবুল ফজল ভাই, আপনাকে আমি কিডনি দিতে দিলে আপনি অমর হয়ে যাবেন ভাই, আপনি অমর হয়ে যাবেন এবং কিয়ামত পর্যন্ত আপনার কিছু হবে না, আপনার ওই কিডনি আর কোনোদিন মানে মাটিতে যাবে না ভাই। আবুল ফজল ভাই কিডনি দান করবে না? আবুল ফজল ভাইকে তার কিডনি দান করবে না? তাহলে আপনি বলতে চাইছেন ধরুন আমি তো আসিফের কথা বলতে চাই। সাদ্দাম ভাই আপনার বুদ্ধি দেখে ভাই আমার সত্যি একটা নোবেল ছেড়ে বাড়তে ইচ্ছা করতে ভাই। সাদ্দাম ভাই আপনাকে এখনো নোবেল যদি খুঁজে পায় নাই কেন? বুদ্ধিমত্তায় প্রথমবার চালু হইতো তাহলে বুদ্ধিমত্তায় নোবেল পুরস্কার, আপনাকে তো ভাই একটা নোবেল পুরস্কার ছুড়ে মারা উচিত আপনার মুখে। নোবেল পুরস্কার আমাকে একটু বলতে দেন। এই সাদ্দাম ভাই আপনি বলবেন। আপনি করে নিয়ে আগে সাদ্দাম ভাই যা বলেছেন এটা নিয়ে আগে একটু ভালো করে হেসে নিই ভাই, তারপর আবার আরেকটা বললেন, তখন আবার এটা নিয়ে আবার আরেকটা আমারও হাসি আসে। কিন্তু আসিফ ভাই ধরুন আমি আপনাকে ডোনেট করলাম, আমি ধরুন অর্গানটা আপনাকে ডোনেট করলাম আসিফ ভাই। হ্যাঁ, তা আপনি হচ্ছে এটা হচ্ছে মাধু ভাইকে ডোনেট করলেন আসিফ ভাই, তো মাধু ভাই থেকে হয়তো আবুল ফজল ভাই নিল, আবুল ফজল ভাই থেকে হয়তো ফারাজ ভাই নিল। তা আমার কিডনিটা এমনি সারা জীবন চলতেই থাকবে এরকম হবে নাকি? না, এরকম তো হবে না। সেটার একটা লাইফ আছে, এই কিডনিটার একটা নির্দিষ্ট লাইফ আছে। এই জন্য খুব বয়স্ক মানুষদের কিডনি সেরকম ভাবে প্রতিস্থাপন করা হয় না। আচ্ছা, এইবার সাদ্দাম ভাই আপনাকে একটা প্রশ্ন। হ্যাঁ, ধরুন আপনাকেও নিয়ে এই প্রশ্নটা আমি আগের দিনও করেছিলাম একজনকে, আপনাকেও করছি। ধরুন এই যে আপনি প্রথমত আচ্ছা আমার কথা শুনতে পাচ্ছেন? ভাই আমি তাহলে বাইরে থেকে শুনি, আপনি বলেন, আমি বাইরে থেকে শুনছি। ঠিক আছে।
এই সাথে ভাই আপনি এই প্রশ্নটা আমি আগে অনেক করেছি, আমি আপনাকে আরেকবার করছি, ঠিক আছে? এই এই আমি চাই না আপনি এই আসিফ ভাই যে কথাটা বলেছে যে দেহ দানের এই জিনিসটার গুরুত্বটা আপনি বোঝেন কিনা আমি জানি না, অর্গান ডোনেশন এই জিনিসটার গুরুত্বটা আপনি বোঝেন কিনা জানি না। তা ধরুন আপনার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সের কারোর একটা ইয়ে দরকার হলো, তার কোনো একটা অর্গান দরকার হলো, লিভার ট্রান্সপ্ল্যান্ট বা কিডনি ট্রান্সপ্ল্যান্ট দরকার হলো। ধরুন যে ডোনার, তাকে কি আপনি বলবেন যে ভাই তুই ডোনেট করবি? ধরুন আপনার ভাই কেউ, ধরুন আমার জন্যই, আপনি আমাকে খুব ভালোবাসেন, ঠিক আছে, আমি খুব আপনার কাছের মানুষ, এই অমিতকে তুই ডোনেট করবি? ডোনেট করিস না রে। তুই যদি ডোনেট না করিস, তুই মরে যাওয়ার পরে সারা পৃথিবীর কত উপকার হয় বলতো? এই অমিতকে বাঁচিয়ে রেখে কি উপকার হবে? তার থেকে অনেক বেশি উপকার হবে এই পৃথিবীতে তো যে দেহটা যদি মিশে যায় তাতে। আপনার যুক্তিটা কি এইটা সাদ্দাম ভাই? এবার আমি কি বলতে পারি ভাই? হ্যাঁ, আমি প্রশ্নটা করলাম না, আমি প্রশ্নটা করলাম, বলুন। আচ্ছা ঠিক আছে, আমি এবার বলি একটু। হ্যাঁ, তো সিমা কেন আমি একটা ঘর তৈরি করবো, হ্যাঁ, এই ঘরে 2000 ইট লাগবে, এই ঘরে 2000 ইট লাগবে। তো আমি এখান থেকে 200 ইট আরেকজনকে দিয়ে দিলাম, তো ঘরটা কিন্তু প্রপারলি তৈরি করতে পারবো? সে আবার পরবর্তীতে আমাকে ফেরত দেবেন, তো আমি কি প্রপার টাইমে প্রপারলি ঘরটা তৈরি করতে পারবো? পারবো না। ভাই অ্যানালজিটা তো মিললো না রে ভাই, আপনার লাগতেছে না বলি তো আপনি দিয়ে দিচ্ছেন, আপনি মারা যাওয়ার পরেই তো দিয়ে দিচ্ছেন। আমি মারবো, কিন্তু আমি তো প্রপার টাইমে ঘরটা কমপ্লিট করতে পারতেছি না, পারতেছি? আমি বুঝতেছি না, মানে হাউ ইজ ইট রিলেটেড? প্রপার টাইমে ঘরটা করতে পারতেছি না, জিনিসটা এলিমেন্ট হচ্ছে, প্রকৃতি তার নিয়ম অনুযায়ী চলে। হ্যাঁ, প্রকৃতি বলতে আমি বুঝাচ্ছি। আপনি অন্য একটা অ্যানালজি ট্রাই করেন, অন্য একটা অ্যানালজি ট্রাই করেন, এটা মিললো না ভাই। আমি একটু বলি, একটু ফিনিশ প্লিজ। যারা 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 স্রষ্টায় বিশ্বাস করে, তারা বিশ্বাস করে যার যতটুকু সময় প্রয়োজন পৃথিবীতে থাকে ততটা সময় সে পৃথিবীতে থাকে, তারপর তার মৃত্যু ঘটবে। ওকে, তো তার মৃত্যু ঘটতে মানে এর সাথে আর অনেক কিছু যুক্ত আছে। এই যে বললাম যে বাস্তুতন্ত্র, এটাও তার সাথে যুক্ত আছে। হ্যাঁ, এটা একটা সাইকোলজি হবে, তার সাথে যুক্ত আছে। হয়তো আপনার কিংবা আমার ততটা গভীরে যাওয়ার সুযোগ নাই, ততটা গভীরে অতটা ক্যালকুলেট করার সুযোগ আপনার আমার নাই, ঠিক আছে? সেটা আছে, অবশ্যই অবশ্যই আছে। কিন্তু আমরা যে নিজের যে মন, পৃথিবীতে এখন পৃথিবীটা এই যে আমরা এখন দেখি না যে কত এই যে পৃথিবীতে নানা সমস্যা তো আমাদেরই তৈরি করা। আমরা নিজেদের মন গড়া ভাবে আমরা চলতেছি। এই যে অর্গান ডোনেশন একটু ফেরত আসেন, অর্গান ডোনেশন একটু ফেরত দিন। এক্স্যাক্টলি, অর্গান ডোনেশনে থাকবেন ভাই, আমাকে বলতে দেন না তো। হ্যাঁ, অর্গান ডোনেশন একটু বলেন। আপনি পৃথিবীর সমস্যা নিয়ে চলে গেলে তো ওটা আরেকটা ব্যাপারে চলে যাচ্ছে, পলিটিক্যাল, রাজনৈতিক, অর্থনৈতিক অনেক কিছু হয়ে যাচ্ছে। এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যান, তখন সমস্যা না না না, আমরা ওইদিকে যাইনি, আমরা রিলেটেড ওয়েতে গেছিলাম, রিলেটেবল ওয়েতে। আপনারা যা বলবেন সেটাই যুক্তি। ভাই আপনি অর্গান ডোনেশন আসবেন, দেখি এর কি যুক্তিটা দেখি। আপনি একটা অ্যানালজি দিয়েছেন, হ্যাঁ, একটা অ্যানালজি দিয়েছেন, একটা ঘর তৈরি করছেন। ধরুন আমি আর আপনি দুজনই একটা ঘর তৈরি করছি, একটাতে 2000 ইট লাগবে, আপনার কাছে 200 ইট কম পড়েছিল, আমি 200 ইট দিয়ে দিলাম, আমার ঘরটা তৈরি হবে কি হবে না? না, প্রথমত হচ্ছে আপনার ঘরটা তৈরি হবে না, ঠিক আছে? এইবারে ধরুন আপনার হাড়টা দরকার, আপনার নিজের হৃৎপিণ্ডদের দরকার। আমি কখনোই গিয়ে বলবো না যে ভাই সাদ্দাম ভাই, আমার হাড়টা খুবই দুর্বল হাড়, আপনার হাড়টা খুলে ভাই আমায় দেবেন ভাই, দয়া করুন ভাই, আপনার বিশাল নেকি হবে, আপনাকে আল্লাহ নেকি দেবে। এমনি করে আমি কখনো কি তখন আমরা কি করবো? আমি একটু দুষ্টুমি করি, আমরা তখন অমরেশপুরীর কাছে যাবো। অমরেশপুরী ইন্ডিয়ানা জোন্সের সেকেন্ড সিনেমাটা, ভাই একটু মিউট করেন, আমি অমিত ভাইয়ের সঙ্গে যোগ করতেছি, আপনার সঙ্গে না। আমরা অমরেশপুরীর কাছে যাবো, ইন্ডিয়ানা জোন্সের সেকেন্ড সিনেমাটা ছিল নামটা টেম্পল অফ ডুম বোধহয়, হ্যাঁ টেম্পল অফ ডুম। ওইরকম অমরেশপুরী সার্জারি করবে, মানে সরাসরি হাত ঢুকে হাতটা বের করে এনে আপনাকে দিয়ে দেবে, ব্যাস খেল খতম। অবশ্যই ঠিকই বলেছেন, এরকমই হবে। মানে ওনার যে যুক্তিটা, সেই যুক্তিটা, এই যুক্তিটা আপনি ঠিক কথা বলেছেন যে একটা বাড়ি তৈরি করছি, 2000 ইট লাগবে। আপনার কাছে কেউ কিন্তু ওরকম এক্সট্রা মানে কোন একটা ফেভার ওরকম ভাবে চাইতে চাইছে না, যে আপনি নিজের হাতটা খুলে ওরকম করবেন, সেরকম কেউ চাইছে না। এটা আপনি ঠিক কথা বলেছেন। তারপরে আপনার অ্যানালজি দিতে আর কি ছিল, এটা আমরা তো মেনে নিলাম। আর এটা অর্গান ডোনেশনের সাথে আপনারা বুঝতে ভুল বুঝছেন, আমি বলি আপনাকে এবার। আজকে পৃথিবীতে ধরেন আজকে পৃথিবীতে 1000 মানুষ মারা গেছে, হ্যাঁ 1000 মানুষ মারা গেছে, তার মানে আজকে পৃথিবীতে 1000 মানুষের বাস্তুতন্ত্র সচল রাখতে আজকে 1000 মানুষের বডি পৃথিবীর প্রয়োজন। 1000 মানুষ মারা গেছে। এবার আমি যখন এটা আরেকজন দিয়ে দিচ্ছি, তখন সেখানে ঘাটতি পড়তেছে। পৃথিবী নরবলি চাচ্ছে, পৃথিবী নরবলি চাচ্ছে, এরকম কিছু? কি আশ্চর্য, ভয়ঙ্কর কথা হচ্ছে তো ভাই, সেটাই তো হচ্ছে। নরবলি চাচ্ছে, পৃথিবী নরবলি চাইছে। আল্লাহ তো মানুষের মৃত্যু হচ্ছে, এটা প্রাকৃতিক। আপনার প্রাকৃতিক জিনিসগুলো আপনারা নিতে পারেন না। এটা হচ্ছে আপনাদের প্রাকৃতিক জিনিসগুলো তো কিছু নাই রে ভাই, সব কিছু কোনো এভিডেন্স নেই। আপনি লাইনে কথা বলেন, হচ্ছে না। কোথায় হচ্ছে? আপনি অর্গান ডোনেশনের সঙ্গে অতি প্রাকৃতিক ব্যাপারে সম্পর্ক কি? আমি একটু বলি প্লিজ, আমি বলতে দেন, একবার বলতে একবার। আমি কখনোই কাউকে ভুল বলতে পারি না, আপনি আমাকে ভুল বলতে পারেন না, আমি আপনাকে ভুল বলতে প্রবাবলি নিজের যা বলছি সেটাই সঠিক। যেমন আমাদের অনেকে ভুল বলছে, আমাদের ভুল মনে হচ্ছে, তার মানে আমাকে ভুল না। আপনি একদমই ডাহা ভুল কথা বলছেন, আপনি একদম ডাহা ভুল কথা বলছেন, আপনি একদম ডাহা ভুল কথা বলছেন। আমার দৃষ্টিতে না, আমি এটা প্রমাণ করতে পারি।
আপনি কোনো কিছু প্রমাণ করতে পারবেন না, আপনি যা মনে আছে সেটাই বলছেন। ধরুন আজকে একটা কোথাও একটা ইয়ে হলো, ঠিক আছে, 1000 লোক মারা গেল, হাজার লোক মারা গেল, হ্যাঁ অমিত ভাই এটা দিয়ে আমরা আগাই চলেন। হ্যাঁ আপনি এইটা বলুন। একটু শুনতে চাইছি যে একজনের একটা ডিজাস্টার হলে 1000 লোক মারা গেল, ধরুন কোথাও একটা খেলা কেউ একটা কোনো একজন টেররিস্ট বোম ব্লাস্ট করলো, 1000 লোক মারা গেল, ঠিক আছে। তা ওকে, তো এই 1000 লোকের এইবারে কি হলো, এই লোকটাকে আমাকে, এই 1000 লোক যে মারা গেল তাদেরকে আমাকে কবর দিতেই হবে, আপনার ক্লেম হচ্ছে কবর দিতেই হবে, এটা বলতে চাইছেন? আমি কি বলতে আপনি তো বুঝছেন, বলেন না, আগান না। হ্যাঁ বলেন বলেন তারপর বলেন। আমি কোয়েশ্চেনটা করছি যে এইটা বলতে চাইছেন আমাদের তাদেরকে ইয়ে দিতেই হবে, নইলে বাস্তুতন্ত্র ভারসাম্য হারিয়ে ফেলবে, বিগড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাস্তব বিগড়ে যাবে, উনি এটাই দাবি করতেছেন নাকি সাদ্দাম ভাই? এতক্ষণ তো উনি কথাটা বলছিলেন, দেখি সাদ্দাম ভাই কথা এটাই বলতে চাইছেন। কিভাবে বিগড়ে যাবে আমাকে একটুখানি ব্যাখ্যা করেন যদি ভালো হয়। ধরুন এই 1000 জনের 1000টা কিডনি আমি খুলে নিলাম, ঠিক আছে, কিভাবে বিগড়ে যাবে এই কথাটা একটুখানি ব্যাখ্যা করুন। আচ্ছা, এই যে তার আগে আপনাকে আমি ব্যাখ্যা, এই যে পৃথিবীতে পরিবর্তনটা হচ্ছে না, পৃথিবী এই যে দিনে দিনে আমরা আপনাকে একটা সোজা প্রশ্ন করলাম, আমি একজন 1000 জন লোক মারা গেছে এই জন্য দেখেছেন, তো এই জন্য আপনাকে কথা বলতে দিই না, এখনই আপনি আরেকটা টপিক নিয়ে চলে যাবেন, ঠিক আছে, হ্যাঁ সেটা তো এই জন্য আপনাকে কথা বলতে দিই না, এই কথাটা ওই জন্যই তো কথাটা বলতে দিই না, সেই জন্যই তো কথাটা বলতে দিই না আপনি একটু একজন লোক 1000 লোক, আমি তো বলতে পারি আপনারটা ভুল, আপনি পৃথিবী এটা 1000 জন লোক মারা গেছে, 1000 জনের লোকের প্রসঙ্গে আসে, 1000 জন লোকের প্রসঙ্গে আমি বলছি 1000 জন লোক মারা গেছে, 1000 জনের কিডনি আমি খুলে নিয়েছি, এইটা বাস্তুতন্ত্রকে কিভাবে বিঘ্নিত করছে আমি একটুখানি শুনি। এটা তো আমি আপনাকে আগেই বলছি যে এটা আমরা ওইভাবে ক্যালকুলেট করতে পারি না, তো আমরা তো হয় না, এটা আপনি বলতে পারেন না, এটা বলছি। এটা তো অতিপ্রাকৃত লাইনে চলে গেলেন, ক্যালকুলেট করতে না পারলে হয় না, এটা কেমন কথা বলছেন? কিন্তু প্রমাণ ছাড়া অনেক কিছু ঘটে, আজও বিজ্ঞান দিতে পারেন না। আপনি ব্যাখ্যা দিতে দেবেন, আপনি ব্যাখ্যা দেবেন, বিজ্ঞান দিতে পারেন, আপনি ব্যাখ্যা দেবেন, ঠিক বলেছেন। বিজ্ঞান যেগুলো ব্যাখ্যা দিতে পারেনি সেগুলো বলে যে আমি জানি না, সেগুলো নিয়ে আমরা সেখানে সেগুলোর এভিডেন্স খুঁজছি, সেগুলো নিয়ে আমরা গবেষণা করছি, যেগুলো জানি না তার উত্তর হচ্ছে আমরা জানি না। এরকম নয় যে সেখানে না, সেটি তো বলছে না, না একদমই না, এটা একদম বোকা মতো গবেষণা বলছি। এবারে আপনি বলছি, আচ্ছা ধরুন হচ্ছে এরকম আপনি একটা দেখলেন যে একটা দেখলেন যে কোনো একটা পাহাড়ের চূড়ায় একটা কোনো কিছু একটা ভেসে বেড়াচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা বিজ্ঞান গবেষণা এটা বিজ্ঞান এখন ব্যাখ্যা দিতে পারছে না, ঠিক আছে। তা আপনি একটা জিনিস বলতে পারেন যে এটা কিভাবে হচ্ছে, এই ঘটনাটা কিভাবে হচ্ছে, আপনি বলতে পারেন আমি জানি না এটা কিভাবে হচ্ছে, দেখি আমরা কতগুলো সেখানে অবজার্ভ করে দেখি, পরীক্ষা পর্যবেক্ষণ করে দেখি, করে কতগুলো সম্ভাব্য হাইপোথেসিস তৈরি করতে পারি। আরেকটা জিনিস আপনি বলতে পারেন পুরোপুরি একটা উদ্ভট খবর, যে এখানে কোনো একজন সাধু বাবা সেখানে বসে মেডিটেট করে ওইখানে লেভিটেশন তৈরি করেছে, এরকম একটা জিনিস বলতে পারেন। এইবারে এই যে একটা ঘটনা আপনি বললেন যে একটা এই যে হাইপোথিসিসটা একজন বিজ্ঞানী তৈরি করে সেইগুলোকে বলে টেস্টেবল হাইপোথিসিস, সেইগুলোকে বলে ফলসিফায়েবল এভিডেন্স, সেই কতগুলো ফলসিফায়েবল এভিডেন্স তৈরি করে, ঠিক আছে। আর আপনি যে কথাগুলো বলছেন, যেখানে যে মিরাকেল এই ধরনের জিনিসগুলো বলছেন, এইগুলো না টেস্টেবল না ফলসিফায়েবল, কোনোটাই নয়। তাই জন্য ওইরকম এই কল্পনার হাওয়ায় পাখা মেলে ঠাকুমার ঝুলির গল্প পড়ে, ওইরকম সিন্দাবাদের গল্প পড়ে কোনো লাভ নেই। সেরকম গল্প আপনি ভাবতে পারেন, কিন্তু সেগুলো দ্যাট উইল নেভার লিড ইউ টু সামহার, ওকে, মানে ওইখান থেকে আপনি সত্যি উপনীত হতে পারবেন না। কথাটা শুনে নিন, ঠিক আছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে, আচ্ছা আমি আপনাকে আবার কিছু করছি না এই বাস্তুতন্ত্র এই জিনিসগুলো আসছে, ঠিক আছে। দেখুন আপনার কাছে আপনি জানেন না কিভাবে এই ঘটনাটা হয়, যে একটা বাস্তুতন্ত্র বিঘ্নিত হয় কি বিঘ্নিত হয় না, এই জিনিসটা আপনি কিভাবে হয় সেই জিনিসটা জানেন না, কিন্তু আপনি একটা মনের খুশিতে একটা কথা বলে দিলেন যে না ভাই বাস্তুতন্ত্র বিঘ্নিত হবে, কিভাবে হবে সেটা আপনি জানেন না। এবার আপনি জানেন না বলি যে কেউ জানবে না এটা যে হয় না, তার কোনো এভিডেন্স আছে না ভাই। সেই জিনিসটা যখন আপনি ক্লেম করবেন তখন সেটার এভিডেন্স নিয়ে, সেটার একটা ক্লেম নিয়ে সেটাকে কথা বলতে হবে। যেমন ধরুন কেউ বলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, তো গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বলে সবাই সাথে সারা পৃথিবীতে সবাই হা করে উঠলো, হ্যাঁ ভাই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এই ইয়ে করে এই করে ওই করে সেই করে, এই জিনিসটা আপনি বলতে চাইলেন, ঠিক আছে, কিন্তু সেই জিনিস সেরকম নয় ব্যাপারটা। কেউ বলে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না, তুই বলছিস গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না বলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে না, কেউ বলে তুই বলছিস গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বলি গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তা একজন জিজ্ঞেস করলে বল কিভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, সে বললো না ভাই আমি তো জানি না, কিন্তু হচ্ছে, জানি না বলি যে হচ্ছে না তা তো নয়, গ্লোবাল ওয়ার্মিং কিন্তু হচ্ছে, মেকানিজমটা ব্যাখ্যা কর। না ভাই আমি তো এভিডেন্সের মেকানিজমটা কিছু জানি না, এইরকম ভাবে কিন্তু চলে না, ঠিক আছে। তারপর একজন বললো তো তুই শুধু প্রাকৃতিক কথাই ভাবছিস, গ্লোবাল ওয়ার্মিং এ একটা অতি প্রাকৃতিক কথা ভাব, এলিয়েনের কথা ভাব, এলিয়েন গুলো কত এলিয়েন আসছে, তাদের যে মেশিন গুলো সেগুলো কোনো হিট নেই, সেই হিট গুলো যাবে কোথায়? তো তখন একজন জিজ্ঞেস করলো আরে ভাই তাই তো তুই যে কথাটা বলছিস তার কোনো সাপোর্টেড এভিডেন্স আছে? সাপোর্টেড এভিডেন্স না থাকলে সেটা কোনো একটা ইয়ে হয়ে গেল নাকি, সেটা ফেলে দিতে হবে নাকি, সেই যুক্তিটা ফেলে দিতে হবে নাকি?
জিনিসটা এইভাবে চলে না। এই যে গ্লোবাল ওয়ার্মিং ব্যাপারটা দেখছেন, এই জিনিসটাকে খণ্ডন করা যাচ্ছে না। তার কারণটা কি? কারণ সেটা ওয়েল সাপোর্টেড বাই এভিডেন্স। তো যখনই একটা কথা বলবেন সেরকম একটা ওয়েল সাপোর্টেড একটা এভিডেন্সের কথা বলবেন। এই যে আপনি একটা কথা ভাবছেন যে আপনাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন, আপনাকে কথা বলতে দিলে সেখান থেকে আপনি 1000 জন একটা ইয়ে তৈরি করেছেন, একটা প্রথমে একটা 2000 ইটের বাড়ি বানালেন, সেই অ্যানালজিটা একবারই ভুলভাল হলো। তারপরে আপনি আবার একটা কোথা থেকে বাস্তুতন্ত্রের ইয়ে নিয়ে এলেন, কোথাও একটা ব্যালেন্সের ব্যাপার নিয়ে এলেন। এইরকম করে করে আপনি এমন একটা জায়গাতে চলে যাবেন, আপনি এত দূরে চলে যাবেন, সেখান থেকে আপনি নিজেই বুঝতে পারবেন যে কতটা ছড়িয়ে ফেলেছেন, আর গোটাতে পারবেন না। ঠিক আছে? তারপরে আপনি পরে হয়তো গিয়ে নিজের খুব পিঠ চাপড়াবেন, সেটা করতে পারেন। নিজেরা আমার কথা মনে করি আপনাদের সময় আপনারা যেটা বলছেন ওইটাই রাইট, ওইটাই রাইট, কারণ আমাদের কাছে ওয়েল সাপোর্টেড এভিডেন্স আছে। ঠিক আছে? ঠিক আছে সাদ্দাম ভাই, আজকের মতো তাহলে আপনি ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে? পরে আরেকদিন কথা হবে। হ্যাঁ, আমরা আজকের মতো লাইভ শেষ করব। আপনি যেটা বললেন না, তার মানে আপনার বাস্তুতন্ত্রকে অস্বীকার করলেন, তাই তো? বাস্তুতন্ত্রকে কেউ অস্বীকার করেনি। আপনি যে বাস্তুতন্ত্রের ব্যালেন্সের কথা বললেন, সেই জিনিসটাকে আমরা এই দাঁড়াও এই সাদ্দাম একটুখানি দাঁড়াও, এই সাদ্দাম এক সেকেন্ড, সাদ্দাম আসছি। এক্সেন আমাদের সাথে যুক্ত হয়েছে। এক্সেন একটু শুনি। হ্যাঁ, একটু মানে আমি অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, কনজারভেশন বায়োলজি নিয়ে তো পড়ি। সো বাস্তুতন্ত্রের সাথে কিভাবে, আচ্ছা ভাই আপনার কি মনে হয় যে মানুষ কত বছর আগে আসছে? মানে মানুষের একটা অর্গান ডোনেটের সাথে আপনি পুরা পৃথিবীর বাস্তুতন্ত্র আপনি মিলাই ফেললেন। সো আপনার মানুষ কবে আসছে মনে হয় বলেন? এখন আমি আপনার সাথে এখন কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি খুব ভালো আমি হয়েছে। যার সাথে ঠিক আছে, তাহলে আপনার সাথে বিদায় নিলাম। ঠিক আছে সাদ্দাম ভাই, আজকের মতো তাহলে আপনি শুয়ে পড়ুন। চিন্তা করেন ওই চাইছেন না, কি সাবধানে থাকবেন, অবস্থা। ভালো থাকবেন। অনেক তাহলে বিদায় দিলাম। হ্যাঁ, ঠিক আছে। আমাদের সাথে আসিফ ইকবাল যুক্ত হয়েছেন। ওনার সাথে উনি বোধহয় আমাদের সাথে একদিন কথা বলতে চাইছিলেন। ওনার সাথে কথা বলে আজকে লাইভটা শেষ করবো। ঠিক আছে? আসিফ ইকবাল, আমি আপনাকে যুক্ত করেছি, আপনি বলবেন কিছু? আচ্ছা, উনি চলে গেলেন। ঠিক আছে, ঠিক আছে। আমাদের সাথে আজকে অনেকদিন বাদে এক্সেনকে পেয়েছি লাইভে। আর আবুল ফাজল ভাই অনেকক্ষণ থেকে যুক্ত হয়েছেন, ওনাকে কিছু বলতে দিইনি। আগে এক্সেনের কাছে যাবো নাকি আবুল ফাজল ভাই? না না, আপনি শেষ করে দেন। আমি জাস্ট ইয়ার জন্য আসছি। আমি ওই ওনার সাথে কথা বলতে আসছিলাম। মানে হ্যাঁ, এগুলো আপনি আমার যদি শেষ করে দেন, বলে সমস্যা দেন। নেই। আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি বলে দেন যে মানে ওই প্রশ্নটার উত্তরটাই, যে জাস্ট মানে এখন পর্যন্ত পাওয়া এভিডেন্স অনুযায়ী মানুষ মানে পৃথিবীতে কতদিন আগে আসছে, এটা যদি একটু জাস্ট দর্শকদের একটু বলে দেন। আপনি আসছেন এতদিন পর, প্লিজ যদি বলেন। হ্যালো, মিউট করা আছে। আচ্ছা আসিফ ইকবাল, আসি আপনার কাছে। আসিফ ইকবাল, আমি আসছি আপনার কাছে। আমি বললাম যে আমি ওনার সাথে কথা বলার জন্য আসলাম। তো উনি তো আমার সাথে কথা বলবেন না, মেয়েদের সাথে কথা বলবেন। ওইটা একটু আপা ওইটা একটু আপনি বলে দেন দর্শকদের উদ্দেশ্যে যে মানুষ আমাদের এখন পর্যন্ত পাওয়া এভিডেন্স পর্যন্ত আমরা পাইছি মানুষ কতদিন আগে আসছে, আপনি বলছিলেন ওইটা আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু বলে শেষ মানুষ করে দেন। তো মানে পৃথিবী তো আমরা জানি পৃথিবী কবে তৈরি হয়েছে। আর মানুষ হচ্ছিল মাত্র 70-80 হাজার আগে মানুষের বিবর্তন। মানে এখন মডার্ন মানুষ হচ্ছিল 70-80 হাজার থেকে মানে আছে 70 হাজার বছর বা এরকম টাইম পিরিয়ড। সো এই মধ্যে এত বছরে কেউ অর্গান ডোনেট করে নাই। মানে এখন থেকে নতুন যদি একটা প্রযুক্তি শুরু হয় অর্গান ডোনেশনের, সো আসিফ ভাই যেটা বললো যে মানে আলটিমেটলি